আমার ধারণা ভারত এই ধরনের একটা প্ল্যানিং করতে পারে। বাংলাদেশ যেহেতু তারা একটা প্রচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে যারা ইসলামিস্ট, এই ইসলামিস্টরাই নেতৃত্বে আছেন প্রফেসর ইউনূস, এবং ইসলামিস্টদের নেতৃত্বে বাংলাদেশকে দখল করে ফেলেছে এবং ফিউচারে এটার জন্য টেররিজম প্রসার পেতে পারে, এবং এটার সাফারার হচ্ছে ভারত। এই যে গেমটা, এটা খেলার একটা সম্ভাবনা আছে। আমি অ্যাডভান্স বলে রাখলাম, আমার কাছে মনে হলো এটা নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জেনেছি, এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো এনএসআই প্রফেসর ইউনূসের আন্ডারে আছে এবং তাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে সহযোগিতা করতেছে, কিন্তু ডিজিএফআই এখনো কন্ট্রোলের মধ্যে নাই। ডিজিএফআই এখনো জেনারেল ওয়াকারের কন্ট্রোলে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। নর্মালি যেটা হয় এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে গোয়েন্দা সংস্থাগুলো অ্যাডভান্স সাবধান করে বলতে, সেটা হচ্ছে আগামী নির্বাচন যেটা হবে, এটাতে আমাদেরকে একদম জীবন দিয়ে হলেও এটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে। এবং একমাত্র আর্মি ছাড়া কেউ পারবে না। আর আর্মি যদি করতে হয়, জেনারেল ওয়াকার যদি তখন সেনাপ্রধান থাকে, আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করতেছি যে আগামী নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয়, হবে। আমি আজকে আসার মূল কারণ হচ্ছে সবাই আমাকে ইনবক্সে এবং বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে যে ভারতীয় মিডিয়াতে এসছে যে সেনাবাহিনীতে একটা কু হয়ে গেছে। ভেরি ফানি, সেনাবাহিনীতে কোনো কু হয়নি, সেনাবাহিনীতে কু হয়নি এবং এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নেই। এটা ভারতীয় মিডিয়া কেন প্রচার করছে, আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো একটা কুর মাধ্যমে দেখানো হচ্ছে যে জেনারেল ওয়াকার টু কন্ট্রোল এগেইন। এর মানেটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে যে কিছুদিন আগে যখন রাওয়া ক্লাবে উনি একটা আউটরেজিয়াস একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তখন কিন্তু রেসলেস সাম সর্ট অফ বোঝা যাচ্ছিল কেউ তাকে দিয়ে এটা জোর করে করাচ্ছে। এটার পরে অ্যাকচুয়ালি উনি এই প্রফেসর ইউনূস এবং অন্যান্য সরকারি সংস্থা প্লাস হচ্ছে আর্মিকে উনি একটু একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছিলেন, এবং পরবর্তীতে উনি আমি যেটা শুনেছি প্রফেসর ইউনূস তাকে সামন করেছিলেন, তার সাথে কথাও বলেছেন। ওই যে এখন জেনারেল ওয়াকার একটু ব্যাক ফুটিং আছে, এটাকে ফ্রন্ট ফুটে নিয়ে আসার জন্য একটা বুঝাচ্ছে এরকম একটা কু হয়েছে, কুতে কন্ট্রোল হচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু হয় নাই। যাকে নিয়ে হচ্ছে উনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, ইজ এ প্রফেশনাল অফিসার। উনার এরকম কিছু করার কথা না। ওনাকে আমি যদ্দূর জানি ইজ এ লয়াল টু জেনারেল ওয়াকার। এটা আমি আগেও বলেছি যে উনি যখন জেনারেল হামিদের পরে যখন ডিজিএফআই হন, কিন্তু তখন এই আয়নাঘর যে আপনারা দেখতেছেন আলামত ধ্বংস, উনি কিন্তু আলামত ধ্বংস করেছেন। উনার লজিক ছিল হচ্ছে সরকার চেঞ্জ হলে তো বিএনপি আসলে, আওয়ামী লীগ আসলে এরা সবাই আগে আলামত ধ্বংস করে। বাট এইটা হচ্ছে একটা ডিফারেন্ট ইস্যু। এর কোনো সরকার এই সময় গুম খুনের সাথে জড়িত ছিল না, এরকম অর্গানাইজড ভাবে আয়নাঘর মেনটেন করতো না। এটাকে আমি মনে করি সময় আসলে জেনারেল ফয়েজ স্যারকে এটার জবাবদিহিতা করতে হবে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কিছু নাই। এরকম কোনো মানে এই ধরনের কোনো কু সেনাবাহিনীতে হচ্ছে না বা হবে না, হওয়ার কোনো আমি অ্যাটলিস্ট এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখি না। তারা জাস্ট জেনারেল ওয়াকারকে যে হি ইজ অ্যাগেইন ইন কন্ট্রোল, এবং যেটা প্রমাণ করতে চেষ্টা করেছিল রাওয়ারিয়াতে যে হি ইজ এ স্টেক হোল্ডার অফ বাংলাদেশ। বাট গুড নিউজ ইজ ধীরে ধীরে জেনারেল ওয়াকার ইজ লুজিং হিজ পাওয়ার। সরকার টেক ওভার করতেছে। প্রফেসর ইউনূস ধীরে স্থির হলেও এটা মনে করি আপনারা এই যে এত আস্ফালন দেখতেছেন ভারতের, এর কারণ একটাই, কারণ তারা আপনি এই দুদিন আগে দেখেছেন যে ইন্ডিয়ান সেনাপ্রধান তাদের অ্যানুয়াল প্রেস কনফারেন্সে আউটরেজিয়াস ভাবে বাংলাদেশি প্রসঙ্গ নিয়ে আসছে। উনি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারেন, ফিউচার নিয়ে কথা বলতে পারেন, বাট উনি যেটা পারেন না, এই যে উনি যে ডিসকাস করেছেন যে ভারতের সাথে চায়নার সাথে পাকিস্তানের স্ট্র্যাটেজিক রিলেশনটা স্ট্রং আছে, হি উইল ডিল উইথ ইট। এর সাথে যদি বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের যদি ভালো সম্পর্ক হয়, যেহেতু পাকিস্তান একটা টেরোরিস্ট স্পন্সর করে, আমাদের সাথে যদি সম্পর্ক হয় তাহলে একটা সম্ভাবনা থেকে যায়। এই যে কথাগুলো উনি বলতে পারেন অ্যাজ এ সেনাবাহিনী, কিন্তু উনি বলতে পারেন না সামনে যদি নির্বাচন হওয়ার পর সরকার যখন চেঞ্জ হবে তখন ভালো রিলেশন হবে। এটা পারেন না। এটার জন্য কিন্তু ভারত সরকারই তাকে তার কাছ থেকে জবাবদিহিতা চাওয়া উচিত। এবং সেম আমরা সবাই জানি যে 5 তারিখে এই জেনারেল ত্রিবেদী প্রধান যে আছে, উনি কথা বলেছেন আমাদের জেনারেল ওয়াকারের সাথে, যেটার জবাবদিহিতা আমি জানি না কেউ চেয়েছে কিনা, বাট এইগুলা ওনাদের জুরিসডিকশনের ভিতরে না। তো
উনি যে কথাটা বলেছে যে নেক্সট ইয়ারটা আসলে সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক আছে, নেক্সট নির্বাচিত সরকার আসে, এবং একই ভাষায় আমরা দেখতেছি বাকি যে দলগুলা যাদের আমরা মনে করতেছি ভারতের একটা কন্ট্রোল আছে এবং তারা বুঝে ফেলেছে যে ইন্ডিয়া ওই কি বলে ভারত আওয়ামী লীগ দিয়ে তাদের কোনো কিছু হবে না, সো দে আর সার্চিং ফর অল্টারনেটিভ। যাক, এটা নিয়ে আমরা ডিসকাস করব। আরেকটা জিনিস নিয়ে আলাপ করি যে গৌতম লাহোর, ভারতের এক সাংবাদিক, যে কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে একটা বিদেশি সংবাদের ইয়াতে একটা তার স্টেটমেন্টে বলেছে যে এই মুহূর্তে 45,000 আওয়ামী লীগরা ভারতে আছে, এবং অফকোর্স সবই আছে, মোস্ট অফ দেম অ্যাটলিস্ট 99% আছে হচ্ছে কলকাতাতে। এটার কিন্তু একটা পলিটিক্যাল সিগনিফিকেন্ট বহন করে। আমি যেটা জানি এর আগে যেটা হয়েছে যে আমরা মানে এটা ডিজিএফ একটা রিপোর্টে যে বাংলাদেশে যে সমস্ত অবৈধ অস্ত্র ব্যবহার হয় এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবহার হয়, আবার আমাদের শুধু স্থান চেঞ্জ করে। এবং এর মধ্যে কিছু মাদ্রাসা পড়ুয়া, আমি এদেরকে সন্ত্রাসী বলবো না, ডিমোটিভেটেড মানে হচ্ছে এরা র এবং ডিজিএফআই এদের দুই পার্টি এদেরকে ব্যবহার করে। তারা যখন দেখা যায় যে আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ঝগড়া আছে, এবং এটা যখন বেশ হাই ইয়াতে চলে যায় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই যে আমাদের যারা ইসলামিস্ট ডিমোটিভেটেড যারা আছে তাদেরকে গিয়ে কিন্তু বিজেপিকে ফেস করায়, একটা মানে স্ট্যাটাস করতে নিয়ে আসে। এবং সেম ওয়েতে তারা আবার বাংলাদেশে যখন এখানে বাংলাদেশে কন্ট্রোল করে তখন সেই অস্ত্রগুলোতে এখানে ইয়া করার চেষ্টা করে। এই মুহূর্তে আমাদের 45,000 আওয়ামী লীগার যদি ওখানে থাকে, এটা কিন্তু কনসার্ন যেরকম ভারতীয়, এবং আমরা সবাই জানি আওয়ামী লীগের এই পার্টিটা হচ্ছে বিজেপির সাথে তাদের খাতে, তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু না। একটা ভারতীয় ফ্লাইট 300 জন যাত্রী নিয়ে 19 জন ক্রু নিয়ে প্রথমে তারা আজারবাইজান যাচ্ছিল, ওখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা, এবং এটার মধ্যে হঠাৎ করে আজারবাইজান যাওয়ার পরে ইয়া হলো যে এটার মধ্যে বম থ্রেট, একজন ক্রুর কাছে বম থ্রেট আসলো, বম থ্রেট আসার সাথে সাথেই নিউ ইয়র্ক তাদেরকে অ্যালাউ করেনি, সো তারা আসছে। মনে করি যে ভারত এখন আমাদের কন্টিনিউয়াস চাচ্ছে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য, এবং আমাদের দেশেরই লোক আওয়ামী লীগেরও আছে, এবং ওই ডিমোটিভেটেড, আমরা অলরেডি হিজবুত তাহরির ডিমোটিভেটেড পার্টিকে দেখেছি যে তারা ভারত এবং আওয়ামী লীগের উস্কানিতেই কিন্তু তারা মাঠে নেমেছিল। সো ভারতে এই মুহূর্তে 45,000 আছে, এবং সাথে ডিমোটিভেটেড যাদের লিস্ট ডিজিএফ এর কাছে আছে, রর কাছে আছে। এদের মাধ্যমে যদি এই মুহূর্তে তারা দিল্লিতে, মুম্বাইতে, ইম্পর্টেন্ট ইভেন ইন কলকাতা, তারা যদি একটা টেরোরিস্ট অ্যাটাক করে, এটা করে পরে দেখা যাবে যাকে ধরা হয়েছে বা যে ওখানে মারা গেছে সে হচ্ছে বাংলাদেশের। এটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশি কি করবে, তার মানে হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারকে বিরুদ্ধে ফেলানোর চেষ্টা করবে। আমি স্ট্রংলি মনে করি যে আমাদেরকে এই ব্যাপারে অ্যাডভান্স প্রিএমটিভ অ্যাকশন নিতে হবে। হিজবুত তাহরির ঘটনাটা দেখেন যে এটা হিজবুত তাহরি এরকম করবে, এটা আগে থেকে ঘোষণা দিয়ে আসছে। ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেওয়াটা উচিত হয় নাই। একটা সময়ের পরে পুলিশ লাঠিচার্জ এবং শক্তি প্রয়োগ করেছে এটা কিন্তু, এবং আমি এখন পর্যন্ত যে সমস্ত প্রমাণ পেয়েছি এটা অরিজিনাল হিজবুত তাহরি যারা আছে, আমি ওই দিন মেজর মহসিন 10th লং করছে, ওনার সাথে কথা বলছিলাম, তারপরে একটা টক শোতে এর আগে হাসিন স্যারের কথা বলছে, যারা নর্মালি এই হিজবুত তাহরি করে তারা কিন্তু খুব আধুনিক মানসিকতার, এবং আমরা কিন্তু গ্রাউন্ডে দেখেছি আওয়ামী লীগের লোকজনকে দেখেছি হিজবুত তাহরির ব্যানারে। নেক্সট আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে, আমরা জানি এখন থেকে হোক, 1 বছর পরে হোক, এই ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক বা আগামী ডিসেম্বরে যখনই হোক, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে হইতে হবে, যেটা আমরা গত 17 বছরে আমরা কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখিনি। সো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা ভন্ডুল করার জন্য ভারত এবং আওয়ামী লীগ তারা কেন করবে? আওয়ামী লীগ বলবে যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারি নাই, তোমরাও তখন পারলা না। গ্রেট চ্যালেঞ্জ বাংলাদেশের ফিউচারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনের নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করা। এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার করার মধ্যে আমরা কিন্তু যখন এই পর্যন্ত যত জায়গায় ইলেকশন ডিউটি করেছি আমার চাকরির লাইফে, কখনো কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। আমরা যখনই অ্যাকশন করতাম একটা ম্যাজিস্ট্রেটের আন্ডারে করতাম, এবং এখন কিন্তু সরকার
যে আর্মি গ্রাউন্ডে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু এদের হাত বেঁধে রেখেছে জেনারেল ওয়াকার অ্যান্ড যারা গুম খুনের সাথে জড়িত, তাদের যে মেইন ওয়ার্ডার গ্রুপ আমরা বলি আর কি, যারা মেইন তারা গ্রাউন্ডে কিন্তু অফিসারদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে কাজ করতে দিচ্ছে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে করতে দিচ্ছে না। আমার গ্রাউন্ডের সাথে কথাবার্তা আছে। সো এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে সেম যে জনগণ, সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায় না। জনগণ এবং মেইন সেনাবাহিনী সবসময় পাবলিকের সাথে ছিল, শুধু জেনারেল ওয়াকার অ্যান্ড তার ডেপুটি যারা আছে তারা ছিল। বাহিনীকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তারা যদি এই ধরনের সরকারকে সহযোগিতা করে গণহত্যা চালায়, তাহলে তারা ফিউচারে পিসকিপিং মিশনে যেতে নাও থাকতে পারে। আচ্ছা, এটা সেনাবাহিনী কি বলেছে? যে তারা এই ধরনের কোনো ওয়ার্নিং পায় নাই, এবং যদি করেও থাকে তাহলে সেই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ তৎকালীন সরকার এটা পেয়ে থাকতে পারে। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আর্মি রিলেটেড একটা এই ধরনের একটা হুমকি পেয়েছে, এটা জেনারেল ওয়াকারের সাথে শেয়ার করেনি? দিস ইজ অ্যাবসার্ড। মানে উনি জাস্ট খালি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করতেছে আর কি, যে আমি জানতাম না। বাট আপনি সিম্পলি দেখেন 3 তারিখে যে সেনাবাহিনীর যে দরবারটা নিয়েছিল, ওটার ডিটেলস আমার ওয়ালেই আছে, দেওয়া আছে। তখন তাদেরকে বলেছিল সন্ত্রাসী বলেছিল, আন্দোলনকারী বলেছিল, সন্ত্রাসী বলেছিল, বিপ্লবী ছাত্র জনতা বলে নাই। এবং তখন পর্যন্ত তার মাইন্ড সেট আপ ছিল আর্মি। পরবর্তীতে অফিসারদের কথাবার্তায় সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল। সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আর্মির যে এই যে ব্যাখ্যাটা দিয়েছে, এটা জাস্ট জেনারেল ওয়াকারের ফেস সেভ করার জন্য, যেহেতু সুযোগ আছে। এই ব্লেমটা আমি শেখ হাসিনার ঘাড়ে দিয়ে দিলাম, বাট শেখ হাসিনা আর জেনারেল ওয়াকার ইজ দ্য সেম, স্টিল ইট ইজ দ্য সেম। আমরা এটা বুঝতেছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে এখন যেটা বলতে পারেন, নেক্সট কি আসবে? নেক্সট যেই আসুক, আমি সবসময় এই উদাহরণটা দিই যে আমরা যদি হিরো আলমকে আইনা বসায় দিই, সে অ্যাটলিস্ট ওই সময় মানে সেনাবাহিনী তখন সিভিলিয়ানদের সাথে থাকবে, সিভিলিয়ানদের ইন্টারেস্ট, দেশের ইন্টারেস্ট। এটা দেশের ইন্টারেস্ট হিরো আলমও বুঝে, জেনারেল ওয়াকার বুঝে না। জেনারেল ওয়াকার এখনো শেখ হাসিনা, তারেক সিদ্দিকী এদের, এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং উনি কি ডিসগাইসে যেটা আছে, বিএনপির একটা পার্টির সাথে, যেটা আমি বুঝলাম, বিএনপি কে উনি কনভিন্স করছে যে আই এম উইথ ইউ। ওই আই এম উইথ ইউ বলেও কিন্তু 90 জিওসি, ডিজি, বিজিবি, গোয়েন্দা সংস্থা, এগুলা কিন্তু চেঞ্জ উনি করতেছে না। মানে এটা হচ্ছে একটা টাগ অফ ওয়ার চলতেছে আর কি। কথা হচ্ছে, আমি যেটা বলবো যে আগামী নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে হবে। আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা এটা করতে না পারি, আন্তর্জাতিকভাবে এবং ইন্টারনাল ভাবে আমরা শেষ হয়ে যাব। সিম্পলি মনে রাখতে হবে যে আমাদের এখন, আমি যেটা মনে করি, নেক্সট নির্বাচন যেটা হবে, এটাকে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার, এটার জন্য আমাদের লাইফ দিয়ে দিতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার জন্য। এবং এটা সেনাবাহিনী ছাড়া হবে না, এবং জেনারেল ওয়াকার থাকলে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, গ্যারান্টি।